আমার ক্ষেত্রে সবাই চুপ। কোনো একটা ভিডিও দেখার পর আমি এটা লিখেছি, সবাই চুপ। প্রথম যেদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা শাখার তৎকালীন চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার এবং ক্যাশ ক্রেডিট লোন ম্যানেজার চেম্বারে ডেকে প্রচণ্ড আক্রমণাত্মক ভাষায় ও ভঙ্গিতে অজস্র মিথ্যা কথা বলে আমাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করতে শুরু করেছিল, সেই উৎকট পৈশাচিক কথাগুলোর ভয়েস রেকর্ড নিচে আছে। হাসি দিয়েছি, আসতে পারবো না এখন। মনে হয় না কেউ কল্পনা করতে পেরেছিল যে ওই শয়তানগুলোর চোরকে বাঁচানোর চক্রান্তের কথার গন্ধ আমি আগেই পেয়েছিলাম। এখন কোথায় গেল অ্যাকশন 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 অ্যাকশন? এত কমপ্লেন করছি, এত কিছু লিখছি ওপেন স্পেসে, পাবলিক স্পেসে। খুবই অবাক হয়েছিলাম এটা দেখে যে অত বড় এবং প্রসিদ্ধ মালদা ব্রাঞ্চের অতগুলো বিভিন্ন শ্রেণীর স্টাফ স্রেফ মাথা নিচু করে চোখ বন্ধ করে এরকম একটা অপরাধ ওই ম্যানেজারগুলোকে করতে সাহায্য করলো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে। শেষ করলাম না। সারা দেশে কোনো একটা কর্তৃপক্ষও সাড়া দিল না। সরাসরি লিখিত রিপোর্টে জানালো যে মালদা ব্রাঞ্চের এই অফিসারদের সঙ্গে কথা বলেছি, সেরকম কোনো ঘটনা ঘটেনি। এটা আরবিও রিপোর্ট, কলকাতা এলেই চোখে। আমি যে প্রমাণগুলো পোস্ট করেছি ওগুলো শুনে এখন আবার সবাই চুপ। তারপরে আমি প্রমাণ পোস্ট করতে শুরু করেছি ধীরে ধীরে 2021 সাল থেকে। আবার সবাই চুপ, স্টেট ব্যাংক কর্তৃপক্ষ চুপ, দেশের সরকার চুপ, প্রধানমন্ত্রীর পাবলিক গ্রিভেন্স সেল চুপ, জাতীয় মানবাধিকার কমিশন চুপ, অর্থমন্ত্রক চুপ, ফিনান্স সেক্রেটারি চুপ, ডাইরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্স চুপ। কিছু মিডিয়াকে পাঠিয়েছি, তারাও চুপ। কিছু রাজনৈতিক নেতা নেত্রীকে পাঠিয়েছি, তারাও চুপ। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে কতবার জানানোর চেষ্টা করলাম, ফেসবুক ও টুইটারে বিভিন্ন জনকে ট্যাগ করে ঘটনার প্রমাণ সহ সাহায্যের আবেদন করলাম, সবাই চুপ। কিছু মন্ত্রী বড় নেতাকে ফোনে হোয়াটসঅ্যাপে জানালাম, ফিরেও দেখলো না, সবাই চুপ। মালদার কিছু নেতা নেত্রীকে জানালাম, পড়েও দেখলো না, সবাই চুপ। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে মালদার কিছু গ্রুপকে পোস্ট করলাম, তারাও চুপ। একজন সাংবাদিককে খবর আছে বলে ডাকলাম, সেও চুপ। মালদার প্রশাসনকে জানালাম, দুইবার জানানোর পর, প্রশাসনকে বলতে ডিএমকে আর এসপিকে আমি একটা কমন ইমেল পাঠিয়েছিলাম দুইবারে। দ্বিতীয়বার পাঠানোর পর তারা রেসপন্স করেছিল। দুইবার জানানোর পর তারা একমাত্র তারাই সরকারি দপ্তর যারা অন্তত আমাকে ডেকে কথা বলেছিল। সে কি আনন্দ যে হয়েছিল, যেন নোবেল প্রাইজ পেয়ে গেলাম। যদিও আর কোনো উত্তর পেলাম না, তাও আমাকে ডেকে খুবই সৌজন্যের সঙ্গে কথা বলেছে। এতেই অনেক মানসিক আনন্দ পেয়েছি। তাদের কাছে ফুটেজও পাঠিয়েছি, মালদা ব্রাঞ্চের ওই কসাইগুলোর রেকর্ডও পাঠিয়েছি, যার ফলে আমি অন্তত কিছুটা নিরাপদ বোধ করছি। আচ্ছা, আমার কাছ থেকে ইনকাম ট্যাক্স নেওয়া হয় কেন? ওটুকু পেনশন আর রিটায়ারমেন্টের সময় কিছু নিজের মাইনে থেকে জমানোর পিএফ এর ওপর সামান্য সুদ পেলাম, তাতেও নাকি ৭৬,০০০-এর বেশি ট্যাক্স লাগলো। এটা 2020-21 সালে। আমার অভিযোগের বিষয়টা উপেক্ষা করেও আমার কাছে এত ট্যাক্স নেওয়ার যুক্তি? আমি অবশ্য জানি এটা আমাদের মহান পেনশন ইনকাম না, তাও ইনকাম ট্যাক্স দিতে হয়। একটু সুদ পেলাম, সেটারও ট্যাক্স দিতে হবে। একটা ছোট 4 চাকা গাড়ি কিনেছিলাম, তার জন্য বছরে 5,000 টাকা রোড ট্যাক্স দিতে হয় আর কি। একটা বাড়ি বহু পুরনো বাইক আছে, সেটার জন্য বছরে 1,000 টাকার মতো রোড ট্যাক্স দিতে হয়। দুটোর জন্যই ইন্স্যুরেন্স করতে হয় প্রতি বছর, তাতেও লাগছে 6,000 ও 1,000 টাকা প্রতি বছর, 7,000 টাকার মতো। এটা আরো বাড়বে। আছে ধোঁয়া পরীক্ষার খরচ, বছরে 2বার, এখন 1বার হয়ে গেছে, কিন্তু টাকা বেশি নেয়। এই গাড়িগুলো যেখানে তৈরি হয়েছে তার কাঁচামাল কেনার সময় কোম্পানি ট্যাক্স দিয়েছে, এটা আর পড়বো না। যাই হোক, বিভিন্নভাবে কত রকম ভাবে আমাদের কাছ থেকে আলটিমেটলি আমরা যে ক্রেতা, যারা কাস্টমার, যারা উপভোক্তা, কনজিউমার, তাদেরকে সমস্ত ট্যাক্স দেয়। তার আগের বিভিন্ন স্টেজে তারা যে ব্যবসায়ীরা বিভিন্ন রকম ট্যাক্স দেয়, ম্যানুফ্যাকচারার দেয়, হোলসেলার দেয়, সেগুলো সবগুলোই আমাদের ঘাড়ে চাপে এবং আমাদের দিতে হয়। এইভাবে টোটাল ইনকামের কত পার্সেন্ট ট্যাক্সে চলে যায়, এটা আমি ভাবলে অবাক হয়ে যাই। 50%-এর বেশি, অর্ধেকের বেশি।
এটা ট্যাক্স নিয়ে লেখা আছে, এটা কেউ পড়লে পড়বে, বাংলায় আছে, কিন্তু আমি এটা নিয়ে আর পড়বো না, বলে দেবো না। এরপরেও আমার জন্য আছে ব্যাংকের কসাই, জাম্প করে বলছি, দুটো স্ট্যাঞ্জা বাদ দিয়ে। ব্যাংকের কসাই দুইয়ের বেশি প্লাস 2 প্লাস ম্যানেজার, যাদের ইচ্ছে হলো যে চোরটাকে টাকা ফেরত দেওয়া ও শাস্তির হাত থেকে রেহাই দেবে। যদিও এই লোকগুলো চোরের মালিকের কথাই সারাক্ষণ উল্লেখ করছে, নিশ্চয়ই কোনো বিশেষ দায় আছে। আর আমি শুধুই চোরের কথাই বলতে পারি, কারণ আমার অন্য কারোর জন্য আমার কোনো দায় নেই। এবার আমার কাছে আমাদের দেশের বিশেষ নিয়ম, যে কমজোরি সেই অপরাধী, না হলে আমাকে শাস্তি পেতে হবে। যে কমজোরি সেই অপরাধী, তা নাহলে আমাকে এর ফল পেতে হবে। এটা কেন লিখছি বুঝতে পারছি না, এটা যাই হোক। এক্ষেত্রে চোর দুইভাবে লাভবান হলো, চুরি করা টাকাটাও ভোগ করলো, সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়েও কোনো শাস্তি পেতে হলো না। আমার প্রখ্যাত ব্যাংকের ওই শয়তান লোক দুইটা অপরাধ করলো, একটা তো চোরকে বাঁচালো, চুরি হওয়া সিসিটিভি দুটোর বেশি। একটা চোরকে বাঁচালো, 1 নম্বর হচ্ছে চুরি যাওয়া সিসিটিভি ফুটেজের কথা ধামাচাপা দিল, মাল্টিপল ক্রাইম, চোরকে বাঁচালো, এবং আমাকে অত্যাচার করে চাকরি ছাড়া করলো। এবং আরও আছে যে আমাকে ভয় দেখালো, আমাকে রিভলভার দেখিয়েছিল, ভীতিপ্রদ সুরে কথা বলেছিল, ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ টোনে এবং অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজে। আমি তো বলবো ওগুলো সিসিটিভি ফুটেজ থেকে চেক করতে, আমি ডেট অ্যান্ড টাইম দিয়ে দেবো। তারপরে আমার যে মানবাধিকার নষ্ট করলো, আমার যে চাকরির অধিকার কেড়ে নিল, আমার শারীরিক অসুস্থতা, আমার মানসিক অসুস্থতা, আমার সাংসারিক ক্ষতি, আমার সামাজিক ক্ষতি, এগুলো সবগুলি তো তাদের করা অপরাধ। আমাকে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ করালো, আমার উপার্জনের অধিকার কেড়ে নিল, আমার সাংসারিক সুখ শান্তি কেড়ে নিল, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিল। এই জন্যই মূলত আমাকে চাকরিটা ছাড়তে হলো। ভয়ঙ্করভাবে আমার মানবাধিকার কেড়ে নেওয়া হলো। এই কারণেই চাকরি ছেড়েই আমি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে প্রথম দ্বারস্থ হয়েছিলাম। প্রথমে কমিশন একদম ঠিকমতো অ্যাকশন নিয়েছিল, তারপরেই আর জানি না কোন মায়াবলের সবটাই পাল্টে গেল। বল বেশি যার, তার ইচ্ছে বা কথাই নিয়ম, কারণ আমাদের দেশ মহান। বলবেন কে তার ওপরের বলবান সমর্থন, মহান, বলবেন কে তার ওপরের বলবান সমর্থন ও সাহায্য করলো। আসলে এটা যে আমার প্রথম স্তরের অপরাধ করেছে, অর্থাৎ চোর, তাকে সাহায্য করলো তার ওপরের ধাপের যারা আছে, তারা সমর্থন ও সাহায্য করলো। সেই তাদের দুজন হোক 3জন হোক, যারা তাদের দুজনকেই তাদের ওপরের বলবান সমর্থন ও সাহায্য করলো, কারণ আমাদের দেশ মহান। তবে আমার চেষ্টা চালিয়ে যাওয়ার কোনো সীমা নেই, চলতেই থাকবে, কখনোই হেরে মাঠ ছাড়িনি, এবারেও না। ওই অপরাধের শাস্তি কি সেটা সংশ্লিষ্ট সবারই জানা। আমার মতোই অবস্থা হতেই হবে, সঙ্গে কেউ না থাকলেও হবে, আমার সঙ্গে কেউ না থাকলে